আসসালামু আলাইকুম। আমি সাফিকা জহুরা জেসি চলে এলাম জায়ানন্দিনী টেলিবাংলা চ্যানেলের কবিতার আসর অনুষ্ঠানে। আমাদের আজকের গেস্ট বঙ্গরাখাল। আমি আপনাদের সাথে বঙ্গরাখালকে পরিচয় করিয়ে দেবার আগে বলতে চাই, উনি মূলত আমরা রাইটার বলতে পারি, কারণ উনি কবিতা লেখেন, উনি কবি, উপন্যাস লেখেন, ঔপন্যাসিক। এছাড়া উনি গবেষণামূলক লেখালেখিও করেন। তো এমন একজনকে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। চলুন আমরা তার সাথে পরিচিত হই এবং তার সম্পর্কে জানি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন? হ্যাঁ আপা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি জি। আপনাকে অনুরোধ রইল আপনার নিজের সম্পর্কে আপনি কিছু বলবেন এবং আচ্ছা আপনার অনুভূতি। আচ্ছা, এই জায়ানন্দিনীতে এসে তো খুবই ভালো লাগছে। আর আমার সম্পর্কে বলতে বললেন, আমার সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে এক কথায় পরিচয় যে লেখালেখি করি, লেখালেখির মধ্য দিয়ে আনন্দ পাই, এই আমার পরিচয়। আর যদি একাডেমিক্যাল কিছু বলতে হয় তাহলে সেটা বলতে হবে যে আমি গণ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি, ঢাকা স্কুল অব ইকোনমিক্স থেকে উদ্যোক্তা তৈরির উপর 1 বছরের ডিপ্লোমা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। মুক্তিযুদ্ধ জাদুঘরের আন্ডারে নাইম থেকে 6 মাসের একটা ডিপ্লোমা করেছি এবং সেটা আমার ঝিনাইদহে একটা গণহত্যা ছিল, সেটা সংস্কৃত মন্ত্রণালয়ের একটা প্রজেক্ট। সেখান থেকে একটা বইও বের হয়েছে যে বইটার নাম ছিল ছোট বোয়ালিয়া, জয়ন্তীনগর ও বসন্তপুর গণহত্যা। আর আমার 14-15টা গবেষণা, কবিতা, প্রবন্ধ, সম্পাদনা বের হয়েছে। সম্পাদনার একটা বই ছিল রফিক আজাদের 18টা সাক্ষাৎকার। আমাদের সম্প্রতি আরেকটা বই বের হবে, যেটা একজন নারী গবেষক, একজন অধ্যাপক আবেদা আফরোজা, যিনি 1947 থেকে 1987 অর্থাৎ 40 বছরে যেসব নারী এরা লেখালেখি করেছে তাদের উপর একটা গবেষণা, এবং তার কিছু আর্টিকেল ছিল। সেই আর্টিকেল নিয়ে আবেদা আফরোজার বেগম রবীন্দ্রনাথ ও বেগম রোকেয়া নামে একটা সম্পাদনা বের হবে। এবং আরেকটা বিষয় শুনে খুবই আনন্দিত হবেন যে আমরা জানি যে চিকিৎসা ক্ষেত্রে যিনি বাংলাদেশে প্রায় এক ধরনের বিপ্লবী ঘটিয়ে ফেলেছিলেন, যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, তার উপর আমার একটা সম্পাদনা বই বের হবে আর কি। এই সব কিছু মিলায়ে আমার সাহিত্যকর্ম কিংবা আমার শিক্ষাগত ও আরেকটা জিনিস যোগ করতে পারি, সেটা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ফোকলোর ডিপার্টমেন্টে এমফিল করছি। এমফিলের বিষয় হলো বাংলাদেশের ভাট কবিতা, সামাজিক ও সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত বিশ্লেষণ। আর ভাট কবিতা বলতে যেটা বোঝাই সেটা হচ্ছে একসময় হাটে বাজারে যে কবিরা ছন্দে ছন্দে পুঁথি টাইপের যে কবিতা পড়তেন এবং পড়ে পড়ে শেষ পর্যন্ত যে কবিতাগুলো সেলাই করা থাকতো না, একটা পেজ অর্থাৎ ভাঁজ করলে 8 পেজ অথবা 16 পেজ হতো, এইটা ওরা বিক্রি করতো, এর সাথে একটা অর্থ জড়িত থাকতো একদম। তো সেইটার উপর আমার গবেষণা, তো এটাও একটা ভালো বিষয় আমি মনে করি আর একদম। দর্শক শ্রোতারা দেখুন, আমরা এই যে আলম বাঙালিকে পেয়ে গেছি, উনার কিন্তু নিজস্ব অরিজিনাল নাম হচ্ছে নূর আলী নূর। তো আলী নূর থেকে উনি বঙ্গরাখাল কেন, এটা মূলতই হচ্ছে উনি ওনার লেখালেখির জগতে নামটা ব্যবহার করা শুরু করতে করতে অনেকেই এখন তাকে বঙ্গরাখাল নামেই চেনেন। এই যে আলী নূর, উনি আমাদের মূলত পাবনার বা ঝিনাইদহের সন্তান, এবং খুব ভালো লাগছে উনার এত প্রতিভা, এবং উনি অনেকগুলো বই অলরেডি বের করে ফেলেছেন। সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা, যে আমরা অনেকে পড়ি, আমরা অনেকে পাঠ করি, কিন্তু এই যে গবেষণা করা এবং সেটা একটা পর্যায়ে নিয়ে এসে সবাইকে মানে সমাধান দিতে পারা বা উদ্ঘাটন করতে পারা, এটা কিন্তু একটা অনেক বড় বিষয়। তো আপনাকে আমি বলবো, আপনি এটা কোথায় থেকে পেলেন উৎসাহ, অনুপ্রেরণা? এটা কি আপনি নিজস্ব শখবশত না আপনার পরিবার থেকে? এখন যদি প্রথম থেকে বলতে হয়, সেটা আমি পরিবার থেকেই শিখেছি। পরিবার বলতে যে আমার মা ছোটবেলা থেকেই যেটা দেখেছি যে আমার মা খুব দারুণ নকশি কাঁথা সেলাই করতে পারত, এবং পরবর্তীতে আমার যখন বয়স হয়েছে বোঝা শিখেছি, সেটা দেখেছি যে মা এখনকার যেটা এমব্রয়ডারি বলি আমরা, যেটা তার চাইতে নিখুঁতভাবে তিনি বড় বড় ফুল কিংবা ডিজাইন করে কাঁথা সেলাই করতে পারতেন। এটা দ্বিতীয়ত হলো আমার মা খুব দারুণ গজল বলতে পারতেন, এবং তিনি এই কাঁথা যখন সেলাই করতেন তখন তার কাছে
হক ব্যাটারি আপনি দেখে থাকবেন যে হক ব্যাটারি দুইটা হক ব্যাটারির একটা ট্রানজিস্টর অর্থাৎ যেটাকে আমরা রেডিও বলি সেটা তার পাশে রেখে আর উনি সেলাই করতেন, গান শুনতেন আর সেলাই করতেন। তার প্রিয় গান ছিল হলো ভাওয়াইয়া গান, ভাটিয়ালি গান, এই গানগুলো। তো এই যে মার দেখা, এই জায়গা থেকে আস্তে আস্তে শিল্প সাহিত্যের প্রতি এক ধরনের টান তৈরি হয়। আরেকটা দিক আছে, সেটা হলো বাবার। আব্বা খুব পছন্দ করতেন যে আমাদের অঞ্চলে গাজীর গান, এবং আমাদের গ্রামের পাশের গ্রাম সেটা ফুলহরি, অর্থাৎ ঝিনাইদহ জেলার সবচাইতে বড় পুজো অর্থাৎ দুর্গা পূজা, দুর্গোৎসব হতো, সেটা হলো যে আমাদের পাশের গ্রাম সেটা ফুলহরি। সেখানে যখন কীর্তন হতেন সেখানে আমরা যেতাম ছোটবেলায়, এবং গ্রামে যখন গাজীর গান হতো, গাজীর গান মূলত হলো মানতের গান, গাজী পীরের নামে মানত দেওয়া হয়। এই মানতের গান যখন হতো আমাদের পাড়ায় পাড়ায় বাবা নিয়ে যেত, নিয়ে যেয়ে বাবা বাবার মতো তার বন্ধুদের সাথে থাকতো, আমাকে একদম মঞ্চে অর্থাৎ সেই স্টেজের সামনে বসায় রাখতো। শীতের সময় এই গানগুলো বেশি হতো এবং আপনি বিরক্ত না হয়ে সেগুলো খুব সারা রাত করেছেন এবং ধারণও করেছেন। ফজরের আজান পর্যন্ত, ফজরের আজান দিলে বাড়ি চলে আসতাম, এবং বাবার একটা সাদা শালের মানে কালো একটা শালের চাদর ছিল, সেটা গায়ে দিয়ে শীতের মধ্যে আমি সারা রাত এটা দেখেছি। তো এই সব জায়গা থেকে আস্তে আস্তে আমার মধ্যে একদম, তখনও বুঝি না যে এই সব হলো লোকসাহিত্যের উপাদান, আমাদের জীবনের অনুষঙ্গ। পরবর্তীতে যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়তে আসলাম, বাংলাদেশে পড়াশোনা করতে সংস্কৃতি সম্পর্কে জানলাম, তখন দেখলাম যে আমাদের একটা কোর্স ছিল লোকসাহিত্য। লোকসাহিত্য কি, তখন ক্যাটাগরি দেখতে চাইলাম যে এগুলো লোকসাহিত্য। তখন থেকে আমি এগুলো নিয়ে কাজ করা শুরু করলাম। তার আগে থেকেই করতাম, কিন্তু এইভাবে আমার শ্রেণীকরণ করা কিংবা এগুলো যে আমাদের শিকড়, এগুলো যে আমাদের জীবনের উপাদান, এটা বুঝতে পারলাম বিশ্ববিদ্যালয়ে এসে যখন বাংলা পড়ে। তারপরে আমাদের দেশে যে ঐতিহ্য, আমাদের সাহিত্য সংস্কৃতি, এই যে আমাদের বিভিন্ন সম্পদ গ্রামে গঞ্জে ছড়ায়ে ছিটায়ে থাকতো, এখন কিন্তু আর সীমাবদ্ধ নেই। এখন দেখেন আমরা অনেক আপগ্রেডেড, এবং উনি আজকে এই সময় এসে জানতে পারছেন, ডিজিটাল যুগে আমাদের বাচ্চারা জন্ম হয়েই জেনে যাচ্ছে। তো এটা খুব ভালো লাগছে জেনে যে উনি এই আমাদের ঐতিহ্যটাকে, আমাদের সাহিত্য সংস্কৃতির দিকগুলো পরিবার থেকেই পেয়েছেন, ওনার মা বাবা সবার থেকে উনি পেয়েছেন, এবং উনি একদম ভেতর থেকে এটা ফিল করে, অনুভব করে এটার উপরে উনি কাজ করে যাচ্ছেন পূর্ণ ভালোবাসা থেকে এবং মানে ফুল অ্যাটেনশন দিয়ে। তো আপনাকে আমি বলবো যে এই যে আপনি এই জগৎটা বেছে নিয়েছেন, যেমন আপনি চাকরি করেন, আপনি পড়াশোনা করছেন, এখনো এমফিল করছেন আপনি, তার মানে পড়াশোনায় এখনো আপনি আছেন, এবং আপনি জবও করছেন, একটা এনজিওতে আছেন। তার পাশাপাশি এই যে আপনি কবিতা লিখছেন, প্রবন্ধ লিখছেন এবং গবেষণাও করছেন। তো আপনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি, এবং এই যে আপনি নিজে কি মনে করেন যে আমাদের জাতি বা সমাজকে আসলে কি আপনি কোনো উপহার দিতে পারছেন? এখন যদি বলা হয়, সেটা আমি তো আমার ভালো লাগার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে, আমি আমার পেশনের জায়গা থেকে ভালোবেসে কাজগুলো করছি। এখন এই জায়গা থেকে কে উপকৃত হচ্ছে কিংবা হচ্ছে না সে দায়িত্ব আমার না। একদম। এখন আমার জায়গা থেকে যে আমি যে লোকসাহিত্যের জায়গা থেকে যে কাজগুলো, অনেক সময় যেমন হয় না, আমি স্টেজে উঠলাম, একটা গান করলাম, চলে গেলাম, কারো ভালো লাগলো, কারো খারাপ লাগলো, এটা আপনার পরিবেশন যেমন ছিল। কিন্তু যেহেতু আপনি গবেষণার ওপরেও লেখালেখি করেন বা গবেষণাও করেন, বা আপনি এমফিল করছেন, এমফিল কিন্তু গবেষণাই। তো আপনার এই কাজগুলা যে আপনি কি মনে করছেন যে হ্যাঁ এগুলো অবশ্যই মানুষের উপকার হবার মতো? বড় ব্যাপার হলো যে আজকে লোকসাহিত্য বলতে, লোকসাহিত্য তো আমাদের শিকড়, আমার অস্তিত্ব, আমাদের সবারই। কিন্তু এই একটু আগেও যে কথাটা আমি বললাম যে আমাদের বাচ্চাদের এখন জীবনের কোনো গল্প নাই, আমাদের যে গল্পগুলো আছে, তো সেই বাচ্চারা যে এখন যদি আপনি বলেন যে হাটুরিয়ে গানটা কি, মজমাটা কি, সেটা তো বুঝবেও না, জানে না, বলবে সেটা কি, সেটা কি কোনো আরব্য রজনীর কোনো ঘটনা কিনা কিংবা ইতিহাসের কোনো অংশ কিনা, ওরা ইতিহাসই জানে না। ওরা এখন আমরা কি আপনার লেখায় এগুলো পাবো? হ্যাঁ, এগুলো পাবেন। এক্স্যাক্টলি, আমি এটাই এজন্য জানতে চাচ্ছিলাম যে আপনার যে লেখালেখি বা গবেষণা, আমার যে কবিতার বই আছে যে লণ্ঠনের গ্রাম, আপনি নিশ্চিত বুঝে ফেলছেন যে লণ্ঠনের গ্রাম মানে কি। লণ্ঠন মানে এক ধরনের আলোকিত একটা ব্যবহার করা হতো, সেইটা জ্বলা সেই গ্রাম। মানে আমার আরেকটা বইয়ের নাম
অন্ধ যাজক। অন্ধ যাজক মানে যে যাজক, অর্থাৎ যে আমাদের ধর্মগুরু কিংবা আমাদের প্রধান যিনি কর্তা, তিনি অন্ধ হলে আমরা কেমন হয়ে যাই? তিনিই অন্ধ, আমরা চলবো কি করে? আমরা আমাদের কাণ্ডারি যদি বিপদগামী হয় কিংবা অন্ধ হলে তো আমাদের তো চলা, আমরা যাকে অনুসরণ করে চলবো সেই যদি অন্ধ হয়, আমরা তাহলে মানে সে যখন ভুবন দেখেনি আমাদেরকে কি দেখাবে, কি শেখাবে? আমার আরেকটা কবিতার বইয়ের নাম জন্মান্ধ ঘোড়া, মানে যে ঘোড়াটা জন্ম থেকেই অন্ধ। মানে প্রতিটা বই আলাদা আলাদা একটা ইসের মধ্যে তৈরি হয়েছে। আমার প্রবন্ধের বইয়ের নাম লোকমানুষের গান ও জীবন অন্বেষণ। মানে আপনার বইগুলোর নাম থেকেই আমরা অনেকগুলো মেসেজ পেয়ে যাই একদম। তো আমরা এই পর্যন্ত যা কিছু শুনলাম, আপনার কবিতার বা প্রবন্ধের বা বইগুলোর নাম শুনলাম, আমরা বেশ কৌতূহলী এখন যে আমরা শুনতে চাই আপনার স্বরচিতই কবিতা আপনার কণ্ঠ থেকে শুনতে চাই, যেন আসলে আপনি কি ফুটিয়ে তুলছেন, আপনার যে অভিব্যক্তি, আপনার যে মেসেজ আমরা একটু সকলের মাঝে ছড়াই দিতে চাই। অন্ধ যাজক এক ফরমার একটা বই, অর্থাৎ এই লেখমালা প্রকাশনী থেকে করেছিল। আমাদের 5 জনের 5টা এক ফরমা করে একটা প্যাকেজ করেছিল। সেখান থেকেই আমি একটা কবিতা পড়ছি। কবিতার নাম ক্রাচে হাটে বাংলাদেশ। ছুড়ে দিলাম দ্রোহের প্রতীক তোমার চোখে, রাত্রির গাভিনে রাখা ফাঁসি কাষ্টে রক্তাক্ত সায়ান। ব্রাণ ভূমিতে তুমি ফলাতে চেয়েছিলে শস্যের জন্মগত আভা, দুঃখরা ডানা মেলে বারংবার তোমার হৃদয় খোড়লে গড়ে চৈতালি স্মৃতির উত্তরাধিকার মাটিয়ালি স্বাদ। নির্বাণের মকসব করে তোমার গ্রামের পথে রাখা বিষাদী পোড়া মানুষের চিহ্ন, আর শৈশবের আত্মবিদ্রোহের অন্তর্মুখী নদী ভাঙনের ক্ষুধার্ত মানুষের রক্তাক্ত দেহ। কি করে মানুষ পারে আলোকে ফেলে নৌকায় ভাসাতে নদীকালীন কষ্ট? বটবৃক্ষের তলে বাউলের কণ্ঠে মানুষের ঘর হারানো, কিংবা পটুয়ার হাতে লোকায়ত বাংলায় তোমার হেড সম্মিলিত লাল ক্যাব। লোদালু আঙুল চেপে ধরে শকুন হননের সান্ধ্যকালীন পূর্ণিমা। আজও তুমি দূর্বা সকালে শিশিরের জুতা পায়ে হেঁটে যাও গ্রাম হতে গ্রামে, 11 কলমি লতার জড়ানো বৈকালী গানের আসরে তোমার লাল লাল সুরে বলে যাও সাম্যের বাণী, স্মৃতিহীন নয় তবু উন্মুক্ত করে এক জাতীয় ইতিহাস। কর্নেল দেখো, এখনো হাজার হাজার কর্নেল পা হারা তোমার প্রতিরূপ, বাম পা হারিয়ে ক্রাসে ভর করে হাঁটে বাংলাদেশ। এটা কর্নেল তাহেরকে নিয়ে। অসাধারণ, চমৎকার, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এক একটি শব্দ, এক একটি চরণ, এক একটা মেসেজ। তো আসলেই অনেক কিছু আছে, অনেক গভীরতা আছে আপনার লেখার মাঝে। অনেক শুভকামনা রইল যে আপনি এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছেন। আপনি যেন অবশ্যই আপনার সফলতা অর্জন করেন। এবং অনেকের কিন্তু লক্ষ্য থাকে, যেমন হেলাল হাফিজ যখন একদম মরণাপন্ন অবস্থায় উনি শয্যাশায়ী, ওই সময় উনার ইন্টারভিউ নেওয়া হয়, উনি খুব দুঃখ প্রকাশ করে বলেন, বেশি নয়, আর যদি 2-3টা বই লিখে যেতে পারতাম তাহলে হয়তো আমার সকল আশা পূরণ হয়ে যেত, বা আমার সব কিছু বলা হয়ে যেত বা লেখা হয়ে যেত। আসলে শেষ হয় না, তবুও এই যে উনার ভেতরে এটা কিন্তু একটা, এই আকুতিটা কিন্তু এসেছেই গভীর প্রেম থেকে কবিতার প্রতি। তো আমরা যারাই কোনো কিছুতে ইনভলভ আছি, একটা টার্গেট থাকে। তো আপনার এমন কোনো পরিকল্পনা আছে কি ভবিষ্যৎ নিয়ে, যে আমার খুব ইচ্ছা বা শখ বা চেষ্টা যে অ্যাটলিস্ট হচ্ছে এই মেসেজটা সবার ভেতরে যাক বা এই কাজটা প্রচার হোক, এমন কিছু? যেমন আমার যেটা করার খুব ইচ্ছা, সেটা হলো যে আমি লোকসাহিত্য নিয়েই কাজ করব, এবং আমাদের যে হারিয়ে যাওয়া যে ব্যাপারগুলো সেগুলো সংগ্রহ করা। আমি আরেকটা মেসেজ আপনাকে দিতে চাই, সেটা হলো আমি আমার বাবার নামে আমাদের গ্রামে গোলাম রসুল স্মৃতি পাঠাগার নামে একটা পাঠাগার করেছে, প্রায় 5000-এর বেশি বই আছে। এবং সেটা শুরু করেছিলাম গ্রামে মানুষ, এটা নিয়ে আজকের কাগজে সম্ভবত একটা প্রতিবেদনও হয়েছিল, যে মানুষ যে আলনাতে বই মানে কাপড় রাখে, শার্ট রাখে, আর আমি সেখানে রেখেছিলাম বই। এবং সেই জায়গা থেকে সেই বই রেখে রেখে এক পর্যায়ে সেই রুম থেকে বের হয়ে আমাদের ঘরের বাইরে রাস্তার সাথে একটা রুমই করেছি, সেই মানে পুরা রুম বই, এবং সেটা
কে আমরা নানাভাবে গ্রামের স্কুল, পাঠাগারের পাশে আরেকটা স্কুল আছে, স্কুলকে ইনভলভ করেছি যে বাচ্চারা বইমুখী হোক, এবং নানাভাবে আমাদের পাশে যেহেতু ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলা ডিপার্টমেন্টের ছাত্রদের নিয়ে এসে প্রোগ্রাম করি, কবি সাহিত্যিকের নিয়ে প্রোগ্রাম করি, কারণ ওই বাচ্চাদের উৎসাহিত করার জন্য, গ্রামের মানুষকে উৎসাহিত করা। আরেকটা পরিকল্পনা যেটা বললেন যে কি পরিকল্পনা আছে, আমার যেহেতু লোকসাহিত্য নিয়ে গবেষণা করি, আমার ভিতরে লোকসাহিত্যের এক ধরনের ফিল অনুভব করি, যে কারণে আমার একটা ইচ্ছে, মানে ইচ্ছের কথা, ভবিষ্যৎ কতদূর পারবো কি পারবো না সেটা জানি না, কিন্তু ইচ্ছে আছে যে একটা ফোক মানে মিউজিয়াম, ফোক ইনস্টিটিউট করা, মানে একটা ইনস্টিটিউট থাকবে যেখানে হয়তো শেখানোও হবে এবং চর্চাও হবে। চর্চা হবে। যেমন এখন ধরেন যে বাউল গান, যেই গানটা লালনের যে বাউল গানটা ছিল, সেই গানটা এমন মডারেট করছে, সেটা কিন্তু ওইখানে ধরেন যে বিদেশি যে বাদ্যযন্ত্র সেটাকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু বাউল গানটা ছিল বাউলদের একতারার সাথে এই গানটা গাইতে হবে। আপনার চেষ্টা থাকবে ওই ফ্লেভারটা এবং ওই ইনস্ট্রুমেন্টগুলাই যেন সংগ্রহ করা, এবং ওইগুলো যে দেশীয় মানে যে গানটা, যে লোক সাহিত্যে কিংবা লোক গায়কদের যে গানটা বের হয়ে আসে, এটার সাথে তো মানে পাশ্চাত্য যে বাদ্যযন্ত্র সেটা কিন্তু ওরা ব্যবহার করে না, ওরা নিজেদের লাউয়ের তৈরি, লাউয়ের ইয়ে দিয়ে তৈরি করে, যে একতারা, খুঞ্জুনি বাজায়, মন্দিরা বাজায় যে গানগুলো করে। তো সেই জায়গাগুলো নিয়ে কাজ করা যায় কিনা, কাজ করার তো অনেক সুযোগ আছে, সেগুলো করতে চাই আর কি। দর্শক শ্রোতারা দেখুন, আমরা একটা সুইচে চাপ দিচ্ছি, ব্লেন্ডারে কয়েক সেকেন্ডের ভেতরে মশলা তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু এখনো যারা স্বাদ প্রিয়, খাবারে সুস্বাদু পরিপূর্ণতা খোঁজেন, তারা কিন্তু চায় যে না, শিলপাটা দিয়েই মশলাটা তৈরি করা হোক এবং আমরা পরিপূর্ণ স্বাদের একটা তৃপ্তিময় খাবার খেতে চাই। এই যে বাংলাদেশের ঐতিহ্য, আমাদের ফোক, আমাদের বাউল গান, বা আমাদের যত গ্রামগঞ্জ থেকে আসা আমাদের যত ঐতিহ্যগুলা, ও মানুষ বলে অনেক কিছুই, কিন্তু করতে পারা বা করার চেষ্টা করা একটা অনেক বড় বিষয়। আমরা আমাদের মাঝে আজকে যাকে পেয়েছি, আমাদের বঙ্গ রাখাল ভাইয়া, উনি শুধু ইচ্ছা পোষণ করছেন, ইচ্ছা পুষছেন তা নয়, উনি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। উনি ওনার গ্রামে এই যে একটা গ্রন্থাগার ওপেন করেছেন, এবং অলরেডি সেখানে বিভিন্ন গ্রামগঞ্জের বা স্কুলের বাচ্চাদের এবং বড়দের ইনভলভ করে উনি কিন্তু প্রশিক্ষণ বা চর্চা শুরু করে দিয়েছেন, যেখানে আমাদের ঐতিহ্যগুলো নিয়ে অলরেডি কাজ চলছে। এবং ওনার যে ভবিষ্যৎ পরিকল্পনা আমরা শুনলাম, সত্যিই এটা গর্বের, যে আসলে হারিয়ে যাওয়া সম্পদ ফিরে পেলে বা কোনো সম্পদকে হারিয়ে যেতে না দিলে অনেক শ্রম করতে হয়। তো আমরা সবাই সমর্থন করব, সহযোগিতা করব, সাপোর্ট করব, সাথে থাকবো, এটাই আমাদের মূল লক্ষ্য হবে। তো আপনাকে অনুরোধ করব আপনারই স্বরচিত আরেকটি কবিতা আমাদেরকে শোনানোর জন্য। তবে আপনার পছন্দের প্রিয় কবি কে, এটাও যদি আমাদেরকে শেয়ার করতেন। আসলে আমার তো পছন্দের প্রিয় কবি অনেকেই আছে, তারপরও চলে আসে না যে নাম নিতেই 5 জন 3 জন এরকম ওইভাবে তো, যেমন আমি ধরেন যে রবীন্দ্রনাথের কবিতা আমার ভালো লাগে, শক্তি চট্টোপাধ্যায়ের ভালো লাগে, শঙ্খ ঘোষের কবিতা ভালো লাগে, শামসুর রহমানের, আধুনিক যারা লিখছেন তাদের মাঝে আধুনিক তো লাগে, মানে প্রত্যেকের কবিতায় ধরেন, প্রত্যেকের কবিতায় তো এক এক ধরনের ইউনিক, আলাদা আলাদা চিন্তা করে, যে কারণে যখন যেটা পড়ি সেটাই তো ভালো লাগে। এখন এই স্পেসিফিক ওইভাবে তো নামটা বলা খুবই, তবে আপনার উদ্দেশ্যে আমরা অবশ্যই বলবো যে শুধু লিখে গেলাম তা নয়, আমার লেখা থেকে মানুষ কিছু রস পেল, ভালো লাগা পেল, তার সাথে কিছু যদি মেসেজ পেয়ে যায়, সেটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। এবং ওনার লেখায় সেগুলো আছে, আমরা চেষ্টা করব ওনার লেখাগুলো সংগ্রহ করে জ্ঞান অর্জন করার, এবং মেসেজগুলো নিয়ে আমরা জানবো, কাজ করব। তো শুনি আমরা। আমি আরেকটা কবিতা পড়ছি, কবিতার নাম বিদ্রোহী গুরুদাস। ধানের বিস্তৃত মাঠ, কৃষকের মুখে মলিনতা, শরীরের প্রতিটি ঘামের ফোঁটা রক্ত হয়ে ঝরে। কৃষক আজ বাঁচার লড়াইয়ে রাত ভোর কেঁদে মরে। কোথায় ঠিকানা? রোদ জ্বলা মাঠ, বিদ্রোহী নিঃশ্বাসের নীরব স্বপ্ন ভাঙনে তুমুল হতাশা। আগুনের জন্ম যে চাষা, বলিষ্ঠ বুকের পাটা, যে এক এক করে মিলে যায় মাঠের আঁকাবাঁকা বিরান ভূমিতে। বাবা বৈভব তালুকদার, ধানের গন্ধ বুকে চেপে তোমারই মতন কোনো চাষা তুলেছিল কি জলের দেহে মাঝির নবীনতম ঘুম? অন্ধকারে দিব্যি বলতে পারতে সমীর উদ্দিন ও শিবরাম মাঝির দুচোখে নদীর জলের স্বচ্ছ ব্যাকুলতা।
রানীশঙ্কর, বালিয়াডাঙ্গি, হরিপুর, কৃষক জীবনের সরলতা ভেঙে মনে জাগে বিশ্বাস, ঠোঁটের কোণে স্বজাতির লাগানো গাছের জীবন্ত পাতা, আর হাজার শোষিতের সাহস প্রকম্পিত করে গোধূলির নীরব ছায়া। বালক বয়স আউশ ধান কিংবা আমনের কালে ইঁদুরের উৎপাতে দুখানা ধুতি, একখানা গেঞ্জি, পাঞ্জাবি আর শীতকালীন চাদর, মোটা কম্বল কমরেড সরল বিশ্বাসে খরিদ করেছেন সাহস। মৃতের কমকল বুকে নিয়ে ঘুমিয়ে চকি না বলা জলধির সলিল সৈকতে। রোদের বুক চিরে বিছিয়ে দিয়েছ আত্মার সাথে আত্মার বারুদীয় তুফান। রোগশয্যায় তুমি কমরেড জোহা কালীকে ভাঙা নদীর তীরে দাঁড়িয়ে বলেছিলে, সমাস্তন্ত দেখে যেতে পারবো তো হে। রোদ ছুঁয়ে দিলে ধানের শরীর, পুরাতন আলপদ আবার হতে ভাগার আগুন হবে, জ্বলবে আগুন ঘরে ঘরে। সুতো কাটা ঘুড়ি লাটাই কৃষক মাঠের কিনারে রেখে শিখে নেবে গুরুদাসের বিদ্রোহী দাবি, আদায়ের সোনালি চোখে সমুদ্র ভাঙার সুকৌশলী দুঃসাহস। বিদ্রোহী গুরুদাস ছিলেন একজন তেভাগা আন্দোলনের নেতা এবং খুব কৃষকদের সাথে মিশে যাওয়া এবং কৃষকের খুব আত্মার একজন নেতা ছিলেন। সেই বিদ্রোহী গুরুদাসকে নিয়েই আমার এই কবিতাটা তেভাগা আন্দোলন। এবং আপনার কবিতাগুলো শুনে আমি আপনার সম্পর্কে একটা কথা বলতে চাই, বঙ্গ রাখাল। এই যে আপনার লেখাগুলোর মাঝে আমাদের বাংলার যে ঐতিহ্য, বাংলার ফ্লেভার বিন্দু বিন্দুতে একবারে সমুদ্রে ভরপুর। তো বঙ্গ মানে বাংলা, রাখাল যিনি বীজ থেকে শস্য থেকে আহার পর্যন্ত শ্রম দিয়ে যাচ্ছেন স্টেপ বাই স্টেপ। তো আমার মনে হয় এজন্য আপনি আপনার নামটা আলীনূর হওয়া সত্ত্বেও বঙ্গ রাখাল রেখেছেন। তো দর্শক শ্রোতা, আসলেই উনি বাংলার রাখাল, বঙ্গ রাখাল। তো আমরা সত্যি আনন্দিত, আমরা আপ্লুত এবং ওনার জন্য আমরা অন্তর থেকে শুভকামনা জানাবো যে আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান, সফলতার একদম শিখরে আপনি পৌঁছে যান। আর আজকে আপনার এখানে আসার জন্য, মূল্যবান সময় দেওয়ার জন্য এবং সুন্দর সুন্দর মেসেজ আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। তো আজকের মতো আমাদের পক্ষ থেকে আপনার কাছে বিদায় নিচ্ছি, আপনাদের সকলের কাছে থেকে বিদায় নিচ্ছি। আপনার কাছে অনুরোধ রইল, আপনি যদি সকলের উদ্দেশ্যে এবং আমাদের জায়ানন্দিনী টেলিবাংলার উদ্দেশ্যে কিছু বলতে চান। জায়ানন্দিনী টেলিবাংলাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে কিছু বলার জন্য, আমার শিল্প সাহিত্য, আমার জীবন কিংবা আমার এই কাজকর্ম নিয়ে কথা বলার সুযোগ দিয়েছে, এজন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর সবার উদ্দেশ্যে আসলে ওই অর্থে আমার কিছু বলার নেই। সবার কাছে আমি দোয়া প্রত্যাশা করি যে আমি যে কাজ করছি, আপনি যে কথাটা বললেন যে আমি যে কাজটা করছি, সেই কাজটা যেন সুষ্ঠু এবং ভালোভাবে, যে চিন্তা নিয়ে কিংবা যে মনোবাঞ্ছনা নিয়ে কাজটা করতে চাচ্ছি, সেই কাজটা যেন করতে চাই এবং আমার হাত দিয়ে যেন কিছু না কিছু হয় এবং কিছু সংরক্ষিত হয়, সেই প্রত্যাশাই আমি সবার কাছে রাখছি। সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাই।